ওয়েলকাম স্টুডেন্ট, শুভ নববর্ষ। গত দুইটা পার্টে আমরা কন্টিনিউটি ডিসকাস করেছি। কন্টিনিউটির ম্যাক্সিমাম পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন তার কিছু প্রপার্টিজ বাকি রয়েছে। তো এই প্রপার্টিজগুলো ডিসকাস করার পর আমরা চলে যাব ডিফারেন্সিয়েবিলিটির উপর। কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে, কন্ডিশনগুলো এগুলো ডিসকাস করব। ডিসকাস করার পর তারপর ইন জেনারেল ডিফারেন্সিয়েশন যেই পার্টটা, ওই পার্টটাতে আমরা চলে যাব। কন্টিনিউটি অলরেডি যেটা আমরা ডিসকাস করেছি, তারপরের নেক্সট পার্ট কতগুলো প্রপার্টিজ আছে কন্টিনিউটির। প্রপার্টিজ বলতে একটা ফাংশন ইন জেনারেল কতগুলো ক্যাটাগরি ফাংশনগুলো অলওয়েজ কন্টিনিউয়াস হয়। যেরকম কতগুলো ফাংশন, যেরকম কনস্ট্যান্ট ফাংশন, হ্যাঁ, এটা অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। মডুলাস ফাংশন কন্টিনিউয়াস। এরকম রেশনাল ফাংশন, কতগুলো রেশনাল ফাংশন যতগুলো আছে কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রোভাইডেড। এরপরে এই ধরনের কতগুলো আমরা কন্ডিশন, হ্যাঁ, যেগুলো থাকবে কন্টিনিউটির ফাংশন, কতগুলো ফাংশন স্পেশালি এটা পার্টিকুলার ডোমেইনের মধ্যে কন্টিনিউয়াস বা ইন জেনারেল টোটাল যে ডোমেইন, এই ডোমেইনের মধ্যে কন্টিনিউয়াস থাকে। তো এই প্রপার্টিজগুলোর মধ্যে আমরা যেরকম নাম্বার 1 বলতে পারি, হ্যাঁ, কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, এক নাম্বার। 2 নাম্বার পলিনোমিয়াল ফাংশন, কন্টিনিউয়াস। 3 নাম্বার বলতে পারি রেশনাল ফাংশনগুলোর মধ্যে কতগুলো, যেরকম দুইটা ফাংশনের সাম, এডিশন অফ টু ফাংশন কন্টিনিউয়াস, হ্যাঁ, তার প্রপার্টিজের মধ্যে আমরা পেতে পারি। হ্যাঁ, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন কতগুলো আছে, যেগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন কতগুলো অলওয়েজ কন্টিনিউয়াস থাকে, হ্যাঁ, যেমন সাইন ফাংশন and cosine function continuous. 4 number rational function, যেরকম rational function is continuous, যেমন q(x) যদি হয় একটা rational function, এটা f(x) by gx যদি হয়, হ্যাঁ, তাহলে ওই gx not equals to 0, ওই ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন যেমন y equals to fx equals to ধরো x, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, তার গ্রাফটা এরকম ভাবে আমরা দেখতে পারি। পলিনোমিয়াল ফাংশন ধরো y equals to fx equals to ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c, ধরো এটা কোয়াড্রেটিক ফাংশন। এরকম কিউবিক ফাংশন হতে পারে। ইন জেনারেল আমরা একটা বলতে পারি, ধরো a0 প্লাস a1x স্কয়ার, a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব প্লাস এরকম করে প্লাস anx টু দি পাওয়ার n। এই ধরনের ফাংশন এটাও কন্টিনিউয়াস। ইন জেনারেল পলিনোমিয়াল ফাংশন আমরা বলতে পারি। ঠিক আছে। সাইন ফাংশন তো আমরা জানি y equals to fx equals to sin x ধরলাম, equals to sin x, অথবা y equals to fx equals to cos x। এই ধরনের ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে। ঠিক আছে। তারপর যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা বলতে পারি, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টিনিউয়াস, যেমনটা y equals to fx equals to e to the power x, এই ধরনের ফাংশন, হ্যাঁ, এগুলি কন্টিনিউয়াস থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এইরকম কতগুলো ক্রাইটেরিয়া, যেগুলো অলওয়েজ প্রপার্টি আছে, এই প্রপার্টিজগুলোর মাধ্যমে আমরা বলতে পারি ফাংশনগুলো কন্টিনিউয়াস থাকবে, অলওয়েজ কন্টিনিউয়াস। হ্যাঁ, তাছাড়াও কতগুলো ফাংশনের প্রপার্টি, যেমন আরো কতগুলো আমরা বলতে পারি এখানের মধ্যে
is continuous, যেমন y equals to fx equals to log x। ঠিক আছে, এই কতগুলো প্রপার্টি আমরা দিতে পারি। এবার কতগুলো প্রপার্টি, যেমন দুইটা ফাংশন যদি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের সাম কন্টিনিউয়াস হবে, তাদের ডিফারেন্স কন্টিনিউয়াস হবে, তাদের প্রোডাক্ট কন্টিনিউয়াস হবে, তাদের ডিভাইড মানে ডিভিজিবল ডিভাইড যদি করি দুইটা ফাংশনকে কন্টিনিউয়াস হবে, প্রোভাইডেড নিচে ফাংশনটা যাতে নট ইকুয়াল টু 0 হয়। যেমন ওইটার মতো এখানে দুটোটা পলিনোমিয়াল ছিল, হ্যাঁ, এখানে ওই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হবে যে কোনো ধরনের ফাংশন এখানে পলিনোমিয়ালই হবে। fx এবং gx যদি রেশনাল ক্ষেত্রে এই fx and gx কিন্তু পলিনোমিয়াল ফাংশন কিন্তু এখানে, ঠিক আছে। আচ্ছা, আর প্রপার্টি যেমন fx and gx কন্টিনিউয়াস যদি থাকে, দেন রোমান 1 f plus gx মানে fx plus gx is continuous। Roman 2 f minus gx ওই fx minus gx is continuous। সেভাবে 3 নাম্বার প্রপার্টি f gx মানে বলতে পারি fx dot gx, এটা এরকম is continuous। 4 নাম্বার প্রপার্টিজ বলতে পারি f by gx মানে বলতে পারি fx by gx is continuous। ওকে, এই কতগুলো প্রপার্টিজ আছে, হ্যাঁ। তো এখানে কন্ডিশন কি? কন্ডিশন হলো gx not equals to 0, কারণ gx যদি not equals to 0 যদি হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। gx টা যদি সামথিং ডিভাইডেড বাই 0 আনডিফাইন্ড, তার জন্য ফাংশনটা এক্সিস্ট করবে না, তখন কন্টিনিউয়াস হবে না, হ্যাঁ। একই রকম ভাবে এটা 4 নম্বর প্রপার্টি, এদিকে যদি যাই আমরা কতগুলো কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন ইজ কন্টিনিউয়াস। কম্পোজিশনটা মানে কি? composition of two continuous function is continuous। মানে কি কম্পোজিশন মানে কি? যেমন একটা ফাংশনের ভিতরে যদি একটা ফাংশন থাকে, যেমন f of gx, কারণ এখানে fx gx কন্টিনিউয়াস, তাহলে f of gx is also continuous, ঠিক আছে। যেরকম ফর एग्जांपल সে fx টা হলো sin x, ঠিক আছে, gx হলো সে e টু দি পাওয়ার x। এবার sin x কন্টিনিউয়াস কিভাবে জানি? ওই যে এখানে বলেছিলাম sin x কন্টিনিউয়াস, e টু দি পাওয়ার x কন্টিনিউয়াস, এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টিনিউয়াস। তাহলে তাদের কম্পোজিশন ধরলাম f of gx মানে কি f থার্ড ব্র্যাকেট gx টা হলো e টু দি পাওয়ার x, তাহলে f হলো sin x sin of e টু দি পাওয়ার x, তাহলে এটাও কি হবে? কন্টিনিউয়াস ফাংশন হবে। তাহলে এই জিনিসটা sin e টু দি পাওয়ার x ইজ অলসো কন্টিনিউয়াস, বুঝা গেছে? ও এখানে একটা যদি 6 নাম্বার 7 নাম্বার একটা মডুলাস ফাংশন ইজ কন্টিনিউয়াস, এটাও লিখে রাখি, হ্যাঁ। মডুলাস ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওই যে y equals to fx equals to mod x, এই ফর্মুলাটা মডুলাস ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে কম্পোজিশন ফাংশন হয়েছে, কম্পোজিশন ফাংশন ইজ অলসো কন্টিনিউয়াস, ঠিক আছে। f of gx মানে f of e to the power x মানে sin of e to the power x, এটা কন্টিনিউয়াস। এই রকম ক্রাইটেরিয়ার উপর বেস করে অনেকগুলো অঙ্ক থাকতে পারে, যেগুলো আমাদের ইন জেনারেল শর্ট কোশ্চেন যেগুলো আসে, শর্ট কোশ্চেন দেখতে বড় কতগুলো বড় হয়, বড় মনে হয়, ওই যে ফাংশনগুলো ওইগুলো কিন্তু এই প্রপার্টির উপর বেস করে আমরা কতগুলো কন্টিনিউয়াস, যেরকম ধরো আমাকে বলা আছে show that y equals to fx equals to mod of x minus 1 plus mod of x
প্লাস 3 এরকম ইজ কন্টিনিউয়াস। এটা দেওয়া আছে, মার্কস দেওয়া আছে, মার্কস হলো 1 মার্কসে, ঠিক আছে। 1 মার্কসে যদি দেওয়া থাকে তাহলে কি করব, তাহলে বলবো আমরা যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন বাই প্রপার্টি, ঠিক আছে। দুইটা মডুলাস ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, মডুলাস ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, আবার সাম অফ টু কন্টিনিউয়াস ফাংশন ইজ কন্টিনিউয়াস, হেন্স কন্টিনিউয়াস। যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে এইভাবে আমরা করে দেব, হ্যাঁ। তাহলে বলবো বাই প্রপার্টি we know that modulus function is continuous, hence x minus 1 is continuous, abar x plus 3 is also modulus, is also continuous, ঠিক আছে। sum of two continuous function is continuous, hence it is continuous হয়ে যাবে এরকম ভাবে মার্কস 1 এর জন্য। সেইখানে আমরা আবার ভাগ করে রাইট লিমিট লেফট লিমিট দুটো ইকুয়াল করব, তারপর ফাংশনাল ভ্যালু দেখব, এত কিছু দরকার নেই আমাদের, কারণ এখানে সব কোশ্চেন আছে, বা সেই প্রপার্টিজ দিয়ে আমরা করে দেব, ঠিক আছে। বা আরেকটা অঙ্ক হতে পারে যেরকম show that y equals to fx equals to যেমন দেওয়া আছে, হ্যাঁ, sin mod of x, sin mod x। এই ফাংশনটা কি রকম, তাহলে সেম ভাবে sin ফাংশন এটা কন্টিনিউয়াস, মডুলাস ফাংশন কন্টিনিউয়াস, তাহলে কম্পোজিশন অফ টু কন্ড ফাংশন ইজ কন্টিনিউয়াস, হেন্স ইট ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমরা প্রয়োজনে ধরতে পারি এটাকে। দেখো তো একটু, এটাও তো আমরা একটু পড়ে দেখাই। এখানে आंसरটা কি রকম হবে লিখবো, आंसरটা হবে যে fx equals to sin x and gx equals to modulus x. We know that sin function is continuous and that of modulus function now f of gx কি দাঁড়াবে, f of gx মানে mod x equals to f of mod x মানে sin of mod x, তাহলে fx কন্টিনিউয়াস gx কন্টিনিউয়াস অলরেডি লিখলাম। f of gx মানে sin of mod x মানে হলো কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন, হেন্স কন্টিনিউয়াস। তাহলে কি লিখতে পারি, therefore sin mod x is the composition, তাহলে আমরা কি দেখলাম, sin mod x ফাংশনটা কন্টিনিউয়াস কেন, ওই fx sin x আর gx mod x এই দুইটা ফাংশন কম্পোজিশন ফাংশন, তার জন্য তারা কন্টিনিউয়াস। যেহেতু কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, যে fx কন্টিনিউয়াস ফাংশন মানে sin x ফাংশন, gx mod ফাংশন, since composition of two function ওই লাস্টের পার্টটা, since composition of two function is two continuous function is continuous and hence sin mod x is continuous. ওকে, তাহলে আমাদের কন্টিনিউইটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। মোরলেস কন্টিনিউইটির মধ্যে এই জিনিসগুলোই আছে। এখানে আর কি থাকতে পারে, sin mod x এর জায়গায় প্লাস সঙ্গে cos mod x থাকতে পারে। তাহলে সেম প্রসেস হবে, sin mod x যেরকম ভাবে লিখলাম সেম cos mod x লিখবো। সিমিলারলি cos mod x is also continuous since addition of two continuous function is continuous, hence it is continuous. ওকে, এই ধরনের অঙ্কগুলো আমরা করে নেব। 9b এর পার্টগুলো আছে, হ্যাঁ, সেম পার্ট। এখন আবার বাকি রইল কি, ডিফারেন্সিবিলিটি। একটা ফাংশন কখন ডিফারেন্সিবল হবে, একটা ফাংশন ডিফারেন্সিবল হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া থাকবে। তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা কি,
প্রথম ক্রাইটেরিয়া থাকবে ফাংশন একটা ডিফারেন্সিয়েবল হতে গেলে প্রথম এটা কন্টিনিউয়াস হতে লাগবে। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় দেন এটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হতে পারে নাও হতে পারে। ফর एग्जांपल আমরা একটা एग्जांपल দিচ্ছি, যেরকম কোন একটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি 12 পাস করেছো? সে বলল ইয়েস আমি 12 পাস করেছি। তাহলে তাকে কি আবার জিজ্ঞাসা করব তুমি কি মাধ্যমিক পাস করেছো? অবশ্যই না। এর মানে কেউ যদি 12 পাস করে ফেলে সে অবশ্যই মাধ্যমিক পাস করবে। এর মানে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, এটা যদি 12 ফাংশন ইকুইভ্যালেন্ট ধরি, তাহলে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে, মিন্স মাধ্যমিক পাস করবে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় অবশ্যই সে কন্টিনিউয়াস হতে লাগবে। তাহলে কন্টিনিউয়াস হলে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় এটা ডেন্সিটি যে সে কি কন্টিনিউয়াস হবে। একটা ফাংশন প্রথম হলো লিমিট এক্সিস্ট করা, ঠিক আছে, লিমিট এক্সিস্ট করা। এবার লিমিট এক্সিস্ট করার পর সে আসবে কন্টিনিউয়াস নাকি, ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। এর কন্টিনিউয়াস হলে তারপরে চেক করার ব্যাপার আছে ডিফারেন্সিবিলিটি। এটা ফাংশন ডিফারেন্সিবল কিনা। এটা ফাংশন তাহলে একটা ফাংশন লিমিট এক্সিস্ট করতে পারে, কন্টিনিউয়াস নাও হতে পারে, ঠিক আছে। ধরো কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিবল নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয়ে যায় তার মানে সে অবশ্যই কন্টিনিউয়াস, তার মানে তার অবশ্যই লিমিট এক্সিস্ট করবে। ওকে, ক্লিয়ার কিনা? তাহলে ওই যে সেম জিনিসটি আমরা যদি বলি এটা যদি ইকুইভ্যালেন্ট টু 12 পাস হয়, 12 স্ট্যান্ডার্ড হয়, কেউ যদি 12 পাস করে সে অবশ্যই মাধ্যমিক পাস তো করবেই, ঠিক আছে, মানে 10 স্ট্যান্ডার্ড তো পাস করবেই, ঠিক আছে। একটা ফাংশন যদি 12 পাস করে সে তো অবশ্যই মাধ্যমিক পাস করবে। এবার একটা স্টুডেন্ট মাধ্যমিক পাস করা মানে 12 পাস নট নেসেসারি। সিমিলারলি 10 পাস করা মানে যদি এটাকে 8 ধরি, 8, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যদি ধরি, তাহলে কেউ যদি 10 পাস করে তো অবশ্যই 8 পাস করবে। কিন্তু 8 পাস করা মানে নট নেসেসারি 10 পাস করা, মানে নট নেসেসারি 12 পাস করা, ঠিক আছে। এরকম ভাবে আমরা বলতে পারি। তাহলে এই एग्जांपलটা যদি মনে রেখে আমার কিন্তু কোনো কনফিউশন হবে না। তাহলে আমরা কন্টিনিউটি পর্যন্ত আমরা কমপ্লিট হয়ে গেল, এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়ে এইবার হবে ডিফারেন্সিবিলিটি। এবার একটা ফাংশন কখন ডিফারেন্সিবল হবে? একটা ফাংশন ডিফারেন্সিবল হওয়ার জন্য আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হতে লাগবে। ওকে, এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের কন্ডিশনগুলোকে আমরা দেখাবো। তার আগে ওই এটার উপর এই যে এখন যে ডিসকাস করলাম এটার উপর একটা থিওরাম আছে, এই থিওরামটাকে একটু ডিসকাস করি। থিওরামটা কি বলেছে? থিওরামটা বলেছে যদি if a function is differentiable then it is certainly continuous। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। But the converse is not true. Converse is not true মানে ফাংশনটার কনভার্স উল্টাটা এটা ট্রু হবে না। মানে কি ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। এই থিওরামটা একটু দেখে নেবে, আরএসএমএল এবং এনসিইআরটি সবগুলো বইয়েই আছে। যদিও পরীক্ষার পার্সপেক্টিভে এতটা ইম্পর্টেন্ট না, জানার জন্য তোমরা শিখতে পারো। এটা ওই एग्जांपल কনভার্সটা কিন্তু প্রায় শর্ট কোশ্চেনে আসে। যে কনভার্সের एग्जांपलটা হতে পারে কি ওই let fx = mod x। এই mod x ফাংশনটা প্রিভিয়াসলি আমরা দেখলাম, হ্যাঁ, mod x ফাংশন একটা কি ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন, প্রিভিয়াসলি দেখলাম। তাহলে ওই দেখো which is continuous but not differentiable। ওকে, আমরা নট ডিফারেন্সিবল এই কথাটা এটা আমরা প্রুফ করব। আচ্ছা, তাহলে এই একটা एग्जांपल দিয়ে দেব, এটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিবল না।
বাস হয়ে গেল। ঠিক আছে, এবার কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে একটু চেক করি। ডিফারেন্সিবিলিটি টেস্টের জন্য আমার কি করতে লাগবে? দুইটা জিনিস, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখতে লাগবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে x a পয়েন্টে লিমিট h tends to 0 f of a plus h minus of a by h, এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি আছে? লিমিট h tends to 0 f of a minus h minus f a by minus h, এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। if right hand derivative equals to left hand derivative, then আমরা বলতে পারি then the function y equals to fx is differentiable। ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, দুটো যদি ইকুয়াল হয় তাহলে বলবো আমরা ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল। ওকে, বুঝা গেল। এইবার আমার যে জিনিসটা দেখতে লাগবে এটা মুখস্থ করার প্রসেসটা দেখো। এখানে ইজিলি এটা যদি মনে রাখতে পারি তাহলে ইজিলি এটা হবে। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভের মধ্যে h এর জায়গায় লেফট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস h বসালেই বাকি সব সেম। এখানে h এর জায়গায় মাইনাস h, সিম্পলি, আর কিছুই নেই। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f a by h, সেম এখানে লিমিট h টেন্ডস টু 0 f a minus h minus f a by minus h, h এর জায়গায় মাইনাস h, বাস ইজিলি এটা মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক আমরা করছি ওই যে মডুলাস ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ওই একটা एग्जांपल আমরা দেখতে পারি। যেমন এক্সারসাইজ 9c একটা অঙ্ক আছে, এটা তো 4 নাম্বার অঙ্কটা, fx equals to mod of x minus 5, সে এরকম ফাংশন আছে যেটা কন্টিনিউয়াস কিনা। দেখি কত নম্বরটা এটা। 4 নাম্বার x minus 5 এর x equals to এইটাই আছে। তাহলে এটাকে x equals to 5 এর ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে লাগবে। ওকে, করি আগে ফাংশনটাকে ভাগ করি। fx equals to mod of x minus 5, তাহলে mod of x minus 5 কি করব? ভাগ করব। এটা x minus 5 when x minus 5 greater than 0, that is x greater than 5, 0 when x minus 5 equals to 0, that is x equals to 5, minus of x minus 5 when x minus 5 is less than 0, মানে x less than 5। তাহলে এই দাঁড়াচ্ছে আমার ডেফিনেটলি ওই প্রিভিয়াস ক্লাসে পার্ট 2 তে আমরা ওই মডুলাস ফাংশনের ডেফিনেশনটা দেখেছিলাম, ওই ডেফিনেশনের উপর বেস করে আমরা ব্রেক করলাম। এবার এই 5 পয়েন্টে কি করব? রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ x equals to 5, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করি আমরা। লিমিট h tends to 0 f of a plus h minus f a by h, ওই a কে রিপ্লেস করে দেই 5 দিয়ে, h tends to 0 f of a মানে 5 plus h minus f of 5 by h। ওকে, তাহলে এখানে ইম্পর্টেন্ট পার্ট 5 plus h, 5 plus h মানে 5 থেকে বড়, 5 থেকে বড় মানে ওই যে x greater than 5, এই x মানে greater than 5 মানে 5 থেকে বড়, এই fx এর জায়গায় এই ফাংশনটা এখানে বসবে। এবার এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা বুঝার, x এর জায়গায় এখানে x থাকলে x minus 5, এখানে আছে x এর পরিবর্তে 5 plus h, তাহলে ওই এখানে x এর জায়গায় 5 plus h, যেহেতু সেই x এর জায়গায় হবে 5 plus h, তাহলে এই x রিপ্লেস হবে 5 plus h দিয়ে। দেখো আমরা করছি লিমিট h tends to 0 f, এই জায়গায় হবে এই সেকেন্ড ব্র্যাকেটে 5 plus h ব্র্যাকেটে রাখলাম minus 5 minus f5, f5 মানে x equals to 5 হলে থাকে, f5 হলো 0 by h। বুঝা গেছে? ওই x হলো 5 minus h, সেই x এর জায়গায় 5 minus h বসালাম, না মাইনাস যা আছে। লিমিট h tends to 0, এটা কি হবে?
ওই 5 5 ক্যান্সেল হবে, থাকবে শুধু h আর মাইনাস 0 তো না লিখলে হয় বাই h কাটা গিয়ে থাকবে হলো 1। এখানে যদি লিখতে চাই লিখবো since h tends to 0 therefore h not equals to 0, তাহলে দাঁড়ালো 1। তাহলে সেম লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h tends to 0 ওই f of a minus h minus f by minus h limit h tends to 0 f of 5 minus h minus f of 5 by minus h limit h tends to 0 কি দাঁড়াচ্ছে 5 minus h ঠিক 5 minus h মানে 5 থেকে ছোট x এর ভ্যালু এই করেসপন্ডিং ফাংশনটা হবে এই ফাংশনটা, ঠিক আছে। এটার মধ্যে x এর জায়গায় 5 minus h বসাবো। একই রকম ভাবে মাইনাস সেকেন্ড থেকে 5 minus h minus 5 সেকেন্ড ব্রেড মাইনাস f5 তো ভ্যালুটা 0ই আগের মতো মাইনাস h লিমিট h tends to 0 তার হচ্ছে কত মাইনাস এই 5 5 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হলো মাইনাস h অনলি বাই মাইনাস h লিমিট h tends to 0 তাহলে অনলি h এখানে মাইনাস h এখানে h যদি কাটি since h tends to 0 h not equals to 0 এখানে লিখে দিলাম। তাহলে ওইটা শুধু -1, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল না, therefore right hand derivative not equals to left hand derivative, hence কি হবে hence fx function y equals to fx is not differentiable। ওকে বুঝা গেল প্রসেসটা হলো এই, ঠিক আছে। নেক্সট আমরা এই ধরনের অঙ্ক আরো অনেকগুলো আছে এক্সারসাইজ ওই 9c তে, ঠিক আছে, তার মধ্যে থেকে অঙ্কগুলো ট্রাই করব আমরা। তার মধ্যে থেকে একটা অঙ্ক আছে যেটা বিশেষ ইম্পর্টেন্ট, প্রায় সব স্কুলগুলোতেই ফার্স্ট পরীক্ষাটাতে আসবে, এটা হলো এক্সারসাইজ 9c 10 নাম্বারটা। Number 10 fx x square plus 3 x plus a ex plus 2 when x less than equal to 1 when x greater than 1। প্রবলেমটা এটা দেওয়া আছে, হ্যাঁ, is differentiable as x belongs to R, find a and b। a আর b বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে একটা ফাংশন বলে যে ডিফারেন্সিবল, এভরি পয়েন্ট মানে এভরি রিয়েল ভ্যালুতেই ফাংশনটা ডিফারেন্সিবল, তাহলে আমাকে বলেছে a আর b এর ভ্যালু বের করতে। তাহলে একটা ফাংশন যদি একটা ফাংশন যদি কি হয়, একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয় এটা এর মানে এটা অবশ্যই কি হবে কন্টিনিউয়াস হবেই। এটা তো আমরা এর আগে দেখলাম থিওরামের মাধ্যমে দেখলাম একটা ফাংশন ডিফারেন্সিবল মানে এটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা দুইটা টেস্ট করব, কন্টিনিউইটি টেস্ট করব, ডিফারেন্সিবিলিটি টেস্ট করব, দুটোটা টেস্ট করে দুইটা ইকুয়েশন পাবো, এই দুইটা ইকুয়েশন থেকে a আর b এর ভ্যালু বের করব। ওকে ঠিক আছে, তাহলে শুরু করি। a ফাংশনটা ডিফারেন্সিবল ক্লিয়ারলি লিখে দিই আগে এটা, since the function is differentiable and hence it is continuous। okay তাহলে x equals to কত 1, x equals to 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট কত x টেন্ডস টু আমাদের যেটা পেয়েছিলাম 1 পয়েন্টে, তো 1 প্লাস x equals to limit x tends to 1 plus fx। 1 থেকে বড় x এর ভ্যালু 1 থেকে বড়, ফাংশনটা হবে bx plus 2, বসিয়ে দেই bx plus 2, তাহলে b into 1 plus 2 মানে b plus 2 হয়ে গেল। সেম লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট x tends to 1 minus fx limit x tends to 1 minus fx
1 থেকে ছোট রেঞ্জটা হলো এটা, বসিয়ে দিই x স্কয়ার প্লাস 3x প্লাস a, x এর জায়গায় তাহলে 1 বসিয়ে আনডিফাইন্ড হয় না, 1 বসিয়ে দিই 1 স্কয়ার প্লাস 3 ইনটু 1 প্লাস a, দ্যাট মিন্স 3 প্লাস 1 4 প্লাস a। যেহেতু কন্টিনিউয়াস, ক্লিয়ারলি বলতে পারি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে ইমপ্লাইজ রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কত হচ্ছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ যে b প্লাস 2 ইকুয়ালস টু 4 প্লাস a। নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো, ঠিক আছে। এখন ওই সেম জিনিসটা আমরা এদিকে again x goes to 1 right hand, sorry এখানে রাইট হ্যান্ড লিমিট কিন্তু হবে, আমরা কিন্তু রাইট হ্যান্ড লিমিট লিখব, ঠিক আছে। ওই লিমিটিং ভ্যালু তো দেখছি, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এর রাইট হ্যান্ড লিমিট হবে, ঠিক আছে। এখন তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা দেখব, ঠিক আছে। তখন rht রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h tends to 0 f of a plus h minus f a, डायरेक्ट बसिए दिई 1 बसिए दिई 1 plus h minus f1 by h equals to limit h tends to 0 f of 1 plus h, f of 1 plus h से 1 থেকে বড় x এর ভ্যালু 1 থেকে বড় হলো, এই রেঞ্জটা ওই রেঞ্জে x এর জায়গায় 1 plus h, এই x এর জায়গায় হবে কত 1 plus h, তো বসিয়ে দেই b ব্র্যাকেটে 1 plus h প্লাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট করে জন্য রাখলাম, মাইনাস f of 1 x equals to 1, এই জায়গার মধ্যে আছে x equals to 1, তাহলে এই ফাংশনের জায়গায় x এর জায়গায় 1 বসাবো, তাহলে বসিয়ে দেই 1 স্কয়ার প্লাস 3 ইনটু 1 প্লাস a, তাহলে দাঁড়াচ্ছে কত এখানে বাই h লিমিট h টেন্ডস টু 0, এখানে দাঁড়াচ্ছে b প্লাস bh প্লাস 2 মাইনাস এখানে থাকছে হলো 4 প্লাস a, ওকে বাই h। এবার 4 প্লাস a অলরেডি আমার কাছে আছে, 4 প্লাস a ভ্যালু হলো b প্লাস 2, ঠিক আছে। তাহলে 4 প্লাস a এর জায়গায় যদি b প্লাস 2 হয়, এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে বসিয়ে দেই লিমিট h টেন্ডস টু 0, এখানে b প্লাস 2 ধরলাম, আচ্ছা ব্র্যাকেটে রাখি সুবিধার জন্য প্লাস bh মাইনাস এটার জায়গায় b প্লাস 2 হচ্ছে বাই 1, তাহলে বাই 1, ঠিক আছে। a b প্লাস 2 b প্লাস 2 কাটা রইল শুধু bh, তাহলে h কাটা শুধু b, দ্যাট ওয়াজ সিন্স h tends to 0 therefore h not equals to 0 হয়ে গেল রাইট হ্যান্ড ডেরিভেটিভ b। সিমিলারলি লেফট হ্যান্ড ডেরিভেটিভ lhd লিমিট h tends to 0 f of a মানে 1 minus h f of 1 by minus h, বসিয়ে দিলাম ডেফিনিশন লেফট হ্যান্ড ডেরিভেটিভে, ঠিক একই রকম লিমিট h tends to 0 f of 1 minus h, 1 minus h মানে 1 থেকে ছোট যে রেঞ্জটা, এই ছোট রেঞ্জ হলো এটা করসপন্ডিং ফাংশনের ভ্যালু, এটা এই ফাংশনের মধ্যে আমরা x এর জায়গায় 1 minus h, এখানে x এর জায়গায় 1 minus h, এখানে x এর জায়গায় 1 minus h বসাবো, তাহলে বসিয়ে দিই, তাহলে এখানে 1 minus h হোল স্কয়ার প্লাস 3 into 1 minus h মাইনাস এখানে প্লাস a বসিয়ে দিলাম, এখানে x এর জায়গায় 1 minus h আর a তো এই মাইনাস f1 অলরেডি ওই f1 বসিয়েছি, এর ভ্যালু ছিল 4 প্লাস a, এটাই আসলে আর ক্যালকুলেশনের দরকার নেই, মাইনাস h, এই মাইনাস h, তাহলে ক্যালকুলেশন করি লিমিট h টেন্ডস টু 0, এখানে দাঁড়াচ্ছে কত, এটা সিমপ্লিফিকেশনটা করি, তাহলে 1 minus 2h ফর্মুলা আমরা প্লাস h স্কয়ার প্লাস 3 minus 3h প্লাস a মাইনাস 4 প্লাস a, আচ্ছা 4 প্লাস a ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 4 minus 4 minus a হয়ে গেল, ওকে বাই মাইনাস h, দেখো এখানে মাইনাস a প্লাস a ক্যান্সেল, minus 4 3 plus 1 4 cancel, এই 4 3 আর 1 4 cancel, রইল আগে বাকি যেগুলো, এটা থাকবে কত লিমিট h tends to 0, এখানের মধ্যে থাকলো h স্কয়ার
মাইনাস 5h বাই মাইনাস h। এখান থেকে h কমন নিয়ে কাটাকাটি যাবে, এদিকে একটু করে নিই। তাহলে ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, h যদি কেন কমন যায় থাকে h মাইনাস 5 বাই মাইনাস h। h ক্যান্সেল করি, সিন্স ওই h টেন্ডস টু 0, h নট ইকুয়ালস টু 0 লিখতে লাগে। তাহলে 0 বসিয়ে দিলে 0 বসিয়ে দেব থাকে কত মাইনাস 5 বাই মাইনাস 1 মানে 5। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ b, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 5, তাহলে দুটো ইকুয়াল। therefore রাইট হ্যান্ড d ইকুয়ালস টু লেফট হ্যান্ড d, মানে ওই রাইট হ্যান্ড d হলো b, লেফট হ্যান্ড d হলো 5, তাহলে b ইকুয়ালস টু 5 আমরা একটা পেয়ে গেলাম। এবার b ইকুয়ালস টু 5 ওইখানে যদি বসাই এক নম্বরে, তাহলে এখানে a পেয়ে যাব from 1 এখানে বসিয়ে দিই, b এর জায়গায় এখানে 5 বসিয়ে দেব। তাহলে 5 প্লাস 2 7, এদিকে মাইনাস 3 মাইনাস 4 করে দেব, তাহলে 3 থাকবে। তাহলে এখানে থাকবে হলো ওই 5 প্লাস 2 ইকুয়ালস টু 4 প্লাস a। তাহলে এখানে থাকছে a ইকুয়ালস টু 3। এই হলো দুইটা, b এর ভ্যালু 5, a এর ভ্যালু 3। এইভাবে এই ধরনের ডিফারেন্সিবিলিটির উপর এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এখানে বাকিগুলো কমপ্লিট করবে। হ্যাঁ, নেক্সট আমরা ডিসকাস করব যেটা ডেরিভেটিভ, সিম্পল ডেরিভেটিভ। আমরা অলরেডি ডিসকাস করেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমরা এই ক্লাসে ডিসকাস করব। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিছু ফর্মুলা অলরেডি পেয়েছি, তারপর আমি দিয়ে দেব। ঠিক আছে, আর আমার নেক্সট দেখতে লাগবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডিফারেন্ট টাইপ প্রবলেমগুলো আমরা নেক্সট করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা যাব। ওকে।